সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাকসুতে সবচেয়ে বয়স্ক প্রার্থী, এবার ভিভি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার। তো এবার আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ডাকসু নির্বাচনের সবচেয়ে বয়স্ক প্রার্থী আপনি। আপনার সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2001-2 সেশন। আপনি এখনো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা একটু শুরু নিতে চাই, এখনো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন? আমি 2001-2 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। 2009 সালে আমাদের সকলের এই শিক্ষাবর্ষ শেষ হয়ে গেছে, আমাদের বন্ধু বান্ধবদের। এর মধ্যে আমরা যারা পলিটিক্যাল ফেস ছিলাম বা পরিচিত যারা ছিলাম, রাজনৈতিকভাবে যারা অ্যাক্টিভ ছিলাম, তো ভিন্ন মতের কারণে ছাত্রলীগ আমার পরীক্ষার ঠিক 3 কি 4 দিন আগে আমার পরীক্ষার যে কাগজপত্র, ভর্তির যে কাগজপত্র, এগুলো ঠিক করতে আমি কাজ করছিলাম। রেজিস্টার্ড বিল্ডিং টু ডিপার্টমেন্ট বা হল অফিস, ওই সময় ছাত্রলীগ আমাকে টার্গেট করে আমার কাগজপত্রগুলো সব কেড়ে নেয় এবং 30 থেকে 40 জন আমার উপরে চরম হামলা করে। সেটা হচ্ছে আমাদের বাসাইল ইনস্টিটিউটের সামনে রোকেয়া হলের অপোজিটে তারা আমাকে একা পেয়ে যে হামলা করে। তৎকালীন সে সময়ের পত্রপত্রিকা এগুলো এসেছে যে একজন সাধারণ শিক্ষার্থীকে যে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। ঠিক আছে, তো এরপর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার শিক্ষা কার্যক্রম শেষ করার জন্য ঢুকতে পারিনি। তার মানে ছাত্রলীগ আমাকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করে এবং আমাকে হুমকি দেয় যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকি আমাকে তারা মেরে ফেলবে। ঠিক আছে, এরপরে আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম, প্রায় 7-8 মাস মতো চিকিৎসাধীন ছিলাম। আমার কিডনি ড্যামেজের অবস্থা হয়ে গেছিল। এটা কি আহত হওয়ার পর থেকে? ওরা আমাকে শুধু কোমরে মারছে, মানে আমার এই যে শুধু এই পিছনের জায়গাটাতে শুধু কোমরে হিট করছে বেশি, শুধু লাথি। ঠিক আছে, তো অনেকদিন অসুস্থ ছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রতি একটু ইয়ে আসছে যে আমার বিশ্ববিদ্যালয়, আমাকে বের করে দিল, আমার ক্যাম্পাসে ঢুকলে আমাকে মেরে ফেলবে। ছাত্রলীগ তো কিরকম সবাই জানে, তারা তো মুখে বলে না, তারা কাজ করে দেখায়, যে মেরেই দেখায়। এরকম তো অনেক হত্যাকাণ্ড হয়েছে। অবশ্যই অবশ্যই। তো ফলে আসলে বিগত 16 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে ঢুকতে পারিনি। তো এবার গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, ডিপার্টমেন্টে গিয়েছি, প্রভোস্ট অফিসে গিয়েছি, হলে গেছি, রেজিস্ট্রার অফিসে গেছি, বিসি স্যারের ওখানে গেছি, যে সেখানে আমি আবেদন করেছি যে আমি রাজনৈতিক কারণে হয়রানির শিকার। আমার একটা বিষয় হচ্ছে, আমাদের নাগরিকরা, সাধারণ নাগরিকরা অনেকে জানে না, বা যারা এই সময় যারা শিক্ষার্থী অনেকে জানে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল হ্যারাসমেন্টের শিকার হলে কোনো ছাত্র বা রাজনৈতিক কারণে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শেষ করতে পারে না, তাদেরকে রাজনৈতিক পট পরিবর্তনের পরে ছাত্রত্ব পুনর্বর্তী অনুমোদন দেওয়া হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুলসটা অনেক আগে থেকে আছে। ধরেন এখন ছাত্রলীগ, বুঝতে পেরেছি, ছাত্রলীগ তার নৈতিক কারণে বা গণহত্যার কারণে সে নিজে এখানে ঢুকতে পারছে না। তো ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারবে কখন? যখন কোনো রাজনৈতিক পরিবর্তন তাদের পক্ষে আসবে ভবিষ্যতে। সেটা এই 15 বছর পরে হইতে পারে, 20 বছর পরে হইতে পারে। তখন কিন্তু তারা আমার ছাত্রত্বের দাবি নিয়ে এখানে আসতে পারবে, অনেকে আসবে, হয়তো আসবে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা কথা যুক্ত করি, সেটা হলো ধরেন কিছু শিক্ষার্থী যারা না জেনে কথা বলছে, মানে মন্তব্য করছেন, বা সাধারণ নাগরিক তো জানার কথা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াটা কিরকম, পুনর্ভর্তির প্রক্রিয়াটা কিরকম। ধরেন আজকে গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, হাজার হাজার ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারতো না ছাত্রলীগের ভয়ে। মামলা দেওয়া হতো, অনেকের যাবজ্জীবন হতো, অনেকের ফাঁসি হতো, বিচার হয়ে যেত। একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতো এই আসামিদের জন্য। অবশ্যই করতো, শেখ হাসিনা এটা করতোই। ফেসিবাদ তো এভাবে কায়েম হয়, তাই না? অবশ্যই। তো আমি যেটা বলি যে এই ছাত্ররা যে
শেখ হাসিনা একটা ভীষণ আছে না, 2041 সালে একটা ভীষণ বলছিলেন না যে 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। হ্যাঁ, তো ছাত্রদেরকে 42 সালে এসে ছাত্রত্ব নিতে হতো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রত্ব ফেরত দিতেন। এই যে সময়টা, এই যে শিক্ষার্থীরা কিভাবে কাটাতো, অবশ্যই। ঠিক আছে। এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির পরিমাণ কত? 600 একর। বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আছে 200 একর। তাহলে আর 600 একর আর 400 একর গেল কই? এই 400 একর বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি যে বিভিন্ন জনের হাতে, দখলদারদের হাতে। তো আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকার, নানা সরকারগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাই। যদি ঢাকা শহরে এই সময়ে যদি 100 একর সম্পত্তি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ধার করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসন সংকট হওয়ার কথা নয়। প্রশ্ন ওঠে না আবাসন সংকট। এটাতে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন, তারা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাই, মানে উদ্ধারে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারে তাদের কোনো ভূমিকা ছিল না। সরকারের তো নাই। আমার যে এই ডাকসু ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমি এই বিষয়টা খুব জোর দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে আমি চূড়ান্তভাবে লড়াই নামবো। সেখানে ডাকসু ইলেকশনে আমি জিতবো না হারবো সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ না। আবাসন সংকট মোকাবেলায় ছাত্রদের সিট পলিটিক্স যেটা হয় সেটা বন্ধে, ঠিক আছে। শিক্ষার্থীরা যাতে সুন্দর মতো হলে থেকে পড়াশোনা শেষ করতে পারে, শেষ করে, সেই লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সেটা নির্বাচন হলেও চালাতাম, নির্বাচন না হলেও চালাতাম। বিজয়ী হন বা না হন এটা কোনো বিষয় নেই। এই আন্দোলনের সাথে ভবিষ্যতে আপনি থাকবেন, এই বিষয়টি উত্থাপন করে আপনি ভয়েস রেজ করবেন যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া জমি ফেরত পেতে পারে। না, ভয়েস রেজ না, আমি শুধু আমি ভয়েস রেজ করবো তা না। আমি আমার সম্পত্তি, এটা আমার সম্পত্তি, আমি এটা কেড়ে নেব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মামলাও করতে পারেন। এই কোনো মামলা না, মামলা করে অনেক সম্পত্তি চলে গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা ঠিকমতো ডিল করে নাই। আচ্ছা আচ্ছা। বিশ্ববিদ্যালয়ে এরকম আপনার যে ল্যান্ড সেকশনে যে অনেক কর্মকর্তা আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা সে উদ্ধারের যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, সেটাকে যথাযথভাবে প্রয়োগ না করে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা চলে যায়, দখলদার হাতে চলে যায়, সেই রকম আইনি কার্যক্রম তারা চালিয়েছে। এখন আমার অর্থের বিনিময়ে হোক, যে কোনো বিনিময়ে হোক, তারা এটা করেছে। তো এখন হচ্ছে আমার সম্পদ, আপনি যদি আমাকে সোজা আঙ্গুলে না, সোজা বাংলায় না দেন, আমি দখল করব। বিশ্ববিদ্যালয়ের সম্পদ আমার সম্পদ, আমি শিক্ষার্থীদের জন্য এই সম্পদ যে কোনো ভাবে আমি দখল করব, যাই হোক। আমার লাইফ রিস্কে পড়ে যেত, আমার কিছু আসে যায় না, এই কাজটা আমি করবই। এই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা পুলিশ বাড়ি আছে? পুলিশ বাড়ি কয়টা? নীলক্ষেত পুলিশ বাড়ি আছে আর একটা পুলিশ বাড়ি, নীলক্ষেত পুলিশ বাড়ি, নীলক্ষেত আনন্দবাজার পুলিশ বাড়ি, আচ্ছা শাহবাগ পুলিশ থানা নিউ মার্কেট থানা একদিকে। হ্যাঁ, কয়টা পুলিশ বাড়ি? 4-5টা। এটা কার সম্পদ? এটা পুলিশের সম্পদ। পুলিশকে কে দিছে? ঢাকা বিশ্ববিদ্যালয় দিছে? দেয় নাই, সরকার হয়তো দিয়েছে। পুলিশ সরকার সবসময় তো বিভিন্ন সময় যারা সরকারে ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সামনে না, এই গুরুত্ব না দিয়ে তারা তাদের ইচ্ছে মতো জানে যেখানে খুশি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি মানে দখলদারিত্ব ছেড়ে দিয়েছে। নীলক্ষেত পুলিশ বাড়ির জায়গার পরিমাণ সম্পর্কে আপনার ধারণা আছে? 5 একর, বিশাল জমি। আপনার আনন্দবাজার জায়গাটা আপনি একটু গুগল সার্চ করে দেখেন কত পরিমাণ জায়গা। সেটা আওয়ামী লীগের আমলে, সেটা আওয়ামী লীগের যে বিশ্ববিদ্যালয়ে যারা লিড করছে তারা পুলিশকে খাওয়াই দিছে। শাহবাগ থানা, আপনার শাহবাগ থানার সামনে পিছনে আপনি জায়গাটা দেখেন কত বড় জায়গা। হ্যাঁ, শাহবাগ থানার ক্ষেত্রে আমার একটা আলাপ আছে, সেটা হচ্ছে শাহবাগ থানাকে একটা আধুনিক বড় ভবন করে দিয়ে, যেটা সবার নিরাপত্তা জড়িত, বাকি যে সম্পদগুলো আছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনের জন্য আমরা দখলে নেব। সোজা কথা, আমরা দখলে নেব।
রাষ্ট্র কে কি করবে না করবে আমরা এটা আমাদের দেখার বিষয় না। আমাদের সম্পদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ দখলে নিব, দখলে নিয়ে এখানে ছাত্রদের জন্য আবাসনের ব্যবস্থা করব। যাই হোক, এখন আপনাদের নির্বাচনের পরে নিশ্চয়ই আপনি সেই কার্যক্রম আপনি এবং আপনারা শুরু করবেন, সেটি ঠিক আছে। কিন্তু এখন কথা হলো যে এই যে নির্বাচনটি চলছে, নির্বাচনের যে সার্বিক পরিবেশ, আপনি তো ঘুরছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন হলে হলে তো যাচ্ছেন, আপনি এই যে লেভেল প্লেইং ফিল্ড বলি বা নির্বাচনের সার্বিক পরিস্থিতি আসলে কি? আর এখানে বেশ কিছু প্রার্থী অভিযোগ করেছে যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে না, এ বিষয়ে আপনার বক্তব্য? হ্যাঁ, এটা কিন্তু খুব খারাপ সংবাদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা আসলে দিন দিন বিঘ্নিত হচ্ছে, এবং আমাদের যা পলিটিক্যাল যে প্যানেলগুলো আছে তারা আপত্তি দিয়েছে। হ্যাঁ, সেগুলো কি ব্যবস্থা নিচ্ছে কর্মকর্তা কিংবা নির্বাচন ব্যবস্থা নিতে? এখনো পর্যন্ত তো সঠিক ব্যবস্থা নিতে আমরা দেখিনি। ঠিক আছে, আমরা এর মধ্যে সেনাবাহিনী মোতায়েনের কথা যেটা বলছে, শুনেন, 1/11 সময় যে সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছিল সেটার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল, কিন্তু এই ওই জরুরি শাসনের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন হয়েছে সেটাও আমরা লিড করেছি 2007 সালে। হ্যাঁ, 2007 সালে ওই ঘটনা আমি কভার করেছি। হ্যাঁ, আপনি তাহলে দেখবেন যে আমরা এখানে কি করেছি না করেছি। ঠিক আছে, তো এই মুহূর্তে সেনাবাহিনী কেন সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে? সেনাবাহিনীর তো একটা খুব ইতিহাস আছে এখানে, তিক্ত, এবং তখন তো এক ভীতিকর পরিস্থিতি ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাভারেজের উদ্দেশ্যে ঢুকি তখন আসলে তিক্ত ইতিহাস আছে। আমরা ভিসি কার্যালয়ের আশেপাশে ছিলাম, তখন আমরা কাভারেজের জন্য যাচ্ছি, আমাদের আশেপাশেই একটি বোমা ফুটেছিল, আমার এখনো মনে আছে। মানে ওই এক সপ্তাহ পুরো একটা ভীতিকর অবস্থা ছিল, শিক্ষার্থীরাও একটা দিকবিদিক অবস্থা ছিল, আসলে অনিশ্চয়তা ছিল। জরুরি আইন প্রথমে কিন্তু আনুষ্ঠানিক ভাবে ব্রেক করে আমি আমার দেশের কবি দেবো, তখন আমি বলছিলাম, যখন যে মহি আহমেদ ক্ষমতায় ছিল, যে সংঘর্ষটা হয়েছিল, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ভাষা দিবসের একটা প্রোগ্রাম ডাকছিলাম হচ্ছে রাজু চত্বরে। ঠিক আছে, তো পুলিশের যে এসি ছিলেন, নামটা ভুলে গেছি, এসি সাহেব এসে মানে এখানে সবকিছু তুলে নিয়ে যাচ্ছে। আমি প্রোগ্রামের বড় বড় কিছু সাউন্ড বক্স নিয়ে আসছিলাম যে ভাষা আন্দোলন নিয়ে একটা প্রোগ্রাম করবো 11 মার্চ 2007 কি 8, যাই হোক। তো ওইটা প্রোগ্রামটা করতে দিবে না। তখন আমি চ্যালেঞ্জ করছিলাম, আপনারা কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা এটা পারেন না। জরুরি আইন চলছে। আমি জরুরি আইন মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে আমি ব্যক্তিগতভাবে বলছি, এই চলমান জরুরি আইন আমি মানি না। এখানে মনে করেন ম্যাডাম খালেদা জিয়া থেকে শুরু করে সকল দলের রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা প্রতিবাদ কিন্তু আমরা করেছি, এবং আমরা সেই সময় সেনাবাহিনীর যে শাসন সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, এবং চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র যাতে ফিরে আসে সেই ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা আমরাই তো করেছি। ত্যাগ তো আমাদের কাছে, আমাদের অনেক ছাত্রের হাতের নখ তুলে দিয়েছে, কয়েকজন শিক্ষককে চোখ বেঁধে ওই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে ইতিহাস আছে, এরকম চোখ বেঁধে নিয়ে যাওয়া অনেকেই। ঠিক আছে, হ্যাঁ, আমরা সে সময়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, দেওয়ার সুযোগ হয়েছে। তো সর্বসাকুল্যে যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে সেনাবাহিনী কেন? তার মানে পুলিশের প্রতি কি আপনার আস্থা নাই? পুলিশ আস্থা নেই বলেই তো পুলিশ তো এখনো স্বাভাবিক হতে পারে। তাহলে পুলিশের উপর আস্থা না থাকলে তো সরকারের উপর আস্থা নাই। পুলিশের উপর আস্থা কেন থাকবে না? হ্যাঁ, পুলিশ যেহেতু একটা ব্যাকসাইডে চলে গিয়েছিল, তারা যেহেতু একটা ফ্যাসিস্টের হয়ে কাজ করেছিল, এটা আপনি স্বীকার কেউ করুক বা না করুক, সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে তো একটা সময় লাগে, পুলিশেরও সময় লাগে, এটা ন্যাচারাল বিষয়। আর কত সময় লাগবে? 1 বছরের উপরে হয়ে গেছে। যদিও একটা পেশাদার বাহিনী, কিন্তু সেই পেশাদার বাহিনী তো আপনি গড়ে তুলতে পারেননি। তাদেরকে যারা শুরুই করেছে একটা অপেশাদারিত্ব দিয়ে, যারা একটা কন্ট্রাক্ট সাইন করে একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার সাইন নিয়ে এসছে, তাকে আপনি পেশাদারিত্ব শেখাতে হলে, ওই যে একটা কথা আছে না যে গানের শিক্ষক তার স্টুডেন্টকে বলছে তুমি গান সম্পর্কে কি জানো, তখন একটা গল্পের মতোই আছে, সে বলছে যে আমি হালকা হালকা জানি, হালকা হালকা এই গান।
তখন সে বলছে যে তুমি যদি গান শিখতে চাও তো হালকা হালকা যেটা আছে ওটা তোমার ভুলে যেতে হবে, তা নাহলে তুমি শিখতে পারবে না। তো বিষয়টা অনেকটা সেই রকম। আওয়ামী লীগ প্রশাসন এবং পুলিশ বাহিনীর যে পেশাদারিত্ব সেই জায়গাটাই তারা ভুলিয়ে দিয়েছে। সুতরাং আমি কিন্তু এই কথাটা বিশ্বাস করি যে সেই জায়গাটাই ভুলিয়ে দিয়েছে। এবং নিয়োগের ব্যাপারে আপনি জানেন সুনির্দিষ্ট একটা এলাকার মানুষ নিয়োগ দিয়েছে। সুতরাং সেই জায়গায় থেকে আপনি আগে তো তাকে ভোলাতে হবে যে তুমি আগে যেটা ছিল সেটা ভুলে যাও, তারপর এখন আসো পেশাদারিত্ব শেখো। তারপর তার যে মেন্টাল যে একটা তাকে একটা করার দরকার আছে, কি বলে একটা টার্মটা কি বলতে পারি, তাকে এক ধরনের মানে ট্রেনিং দেওয়ার দরকার আছে যে মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে যে তুমি আসলে একজন পুলিশ, তুমি জনগণের জান মাল রক্ষা করার দায়িত্বে নিয়োজিত এবং তুমি শপথ নিয়েছো, আল্লাহর নাম নিয়ে শপথ নিয়েছো। এই জিনিসটা এই জায়গায় তো তাকে নিয়ে আসতে হবে, সেটার জন্য তো অবশ্যই সময় লাগবে। এটা কিন্তু বাস্তবতা না। পুলিশের উপর আমি আস্থা রাখতে চাই, সেটা তো অবশ্যই রাখতেই হবে। কারণ পুলিশের সংস্কারের একটা দারুণ সুযোগ আসছিল এই 1 বছর, কিন্তু কম সময় না। অবশ্যই ঠিক আছে, পুলিশের সংস্কারটা জরুরি ছিল, সেটা নিয়ে আসলে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারতাম। কিন্তু আমাদের সরকার সেটা না করার ফলে এখন মবগুলো যে হচ্ছে, মব জাস্টিস, অর্থাৎ নৈরাজ্যবাদিতার দিকে চলে যাচ্ছে দেশ। ঠিক আছে, এটা হচ্ছে পুলিশকে যথাযথ ব্যবহার করা বা তাদেরকে যে তাদের সংস্কারের দ্রুততম সময়ের মধ্যে যে সংস্কারের যে সুযোগটা ছিল সেটাকে কাজে না লাগানো। ধরেন এখন আপনি এই অবস্থায়ও যদি আমাকে কেউ হামলা করতে চায় বা হামলার শিকার হই, আমি কিন্তু পুলিশের কাছে যাব, অবশ্যই। আমি কিন্তু সেনাবাহিনীর কাছে যাব না, অবশ্যই না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেনাবাহিনীর নানা ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে। কোনো কারণে আমি সেনাবাহিনীকে আর বিতর্কিত করতে চাই না। ধরেন ডাকসু ইলেকশনে ম্যানিপুলেট হলো, ভোট চুরি হলো, ভোট ডাকাতি হলো, ভোট লুটপাট হলো, এখন এর দেখি সেনাবাহিনীর পড়বে না, উপর পড়বে না? না, আবার এমনও তো হবে যদি সেনাবাহিনী ওখানে না দেয়া হয়, যদি ম্যানিপুলেশনের যদি কোনো ধরনের অভিযোগ আসে, তখন তো এরকম অভিযোগ আসবে যে সেনাবাহিনী দিলে নির্বাচনটি সুষ্ঠু হতো। কারণ আমরা দেখেছি যে সেনাবাহিনীকে যদি স্বাধীনতা দেওয়া হয়, বাংলাদেশের ইতিহাসে আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধের পর থেকে সেনাবাহিনী কোথাও নেতিবাচক ভূমিকা তো পালন করেনি। মানে বলছি যে যদি সেনাবাহিনীকে পুরো স্বাধীনতা দিয়ে কাজ করা হয়, আমরা কখনো দেখিনি। হ্যাঁ, 2018 সালের নির্বাচনে সেনাবাহিনী ছিল, সেটি কিন্তু আমরা আগে থেকেই টের পেয়েছি যে নামে মাত্র সেনাবাহিনী নামানো হবে এবং আগে থেকে নির্দেশনা দেয়া, সেনা প্রধানের নির্দেশনা দেয়া যে তারা কেউ কাজ করবে না, শুধু টহল দিবে এবং কোথায় কি হলো সেটা তারা গায়ে লাগাবে না, মানে দেখবেও না। তো এটা তো ওইভাবেই করা হয়েছে। সুতরাং সেনাবাহিনী থাকলে নেতিবাচক কিছু হবে এটা আশা করাটা আমাদের উচিত না। মানে এখন পর্যন্ত অন্তত একটা জায়গা, ভরসার জায়গা আছে আমাদের, সেটি কিন্তু আবারও প্রমাণিত হয়েছে, সেটি সেনাবাহিনী। তা তো অবশ্যই। যদি 5ই আগস্টে যদি সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান না নিত, আমাদের জেনারেল ওয়াকার সাহেব যদি একদম সুস্পষ্টভাবে জনগণের পক্ষে অবস্থান না নিত, ছাত্রদের পক্ষে অবস্থান না নিত, তাহলে এই রাষ্ট্রের যে কি হতো সেটা আসলে খুবই স্বাভাবিক, মানে খুব বলে বোঝানো সম্ভব না। তো এরপরেও আমি সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অংশ কি বলে যে নিরাপত্তার জন্য হোক, যে কারণে হোক, এখানে অংশগ্রহণ করা আমি উচিত না বলে মনে করি। কিন্তু যে বৈঠকটি হয়েছিল সেনাবাহিনী নিয়ে সিদ্ধান্তের যে বৈঠকটি, সেখানে আপনি উপস্থিত ছিলেন না? না, প্রার্থীরা তো সবাই ছিল। না, আমি ওই দিন যেতে পারিনি। সেখানে তো আপনাদের বিষয়গুলো উল্লেখ করা উচিত ছিল এবং পরবর্তীতেও তো সুযোগ আছে, আমাদের অনেকে হয়তো এখনো তো সুযোগ আছে সেই বিষয় নিয়ে। সেটা আমরা কথাগুলো তুলবো, অবশ্যই। সেটা আমরা সেনাবাহিনী, আপনারা সবাই যদি না চান সেক্ষেত্রে আপনারা সেটা তুললে আপনাদের সুনির্দিষ্ট কোরামে সেটা আমি লিখিতভাবে জানাবো। অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আর বাংলাদেশের সার্বিক যে পরিবেশ এক না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভিন্ন চরিত্রের, সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভিন্ন চরিত্র ধারণ করে। সে সবসময় সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করেছে, করে নাই? আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ঠিক আছে, মঈ আহমেদ, সবসময় অনেকগুলো বিষয় থাকে কি, এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হতো যাদের অধীনে আপনারা নির্বাচন করছেন, একটা রাজনৈতিক সরকার, সে কিন্তু অনেক স্ট্রং থাকে, সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে,
তার পক্ষে সবাই কাজ করে, সরকারের পক্ষে প্রশাসন পুলিশ সবাই কাজ করবে, এটাই স্বাভাবিক। সরকারের পক্ষে কাজ করা মানে জনগণের পক্ষে কাজ করা, সেটি হয়। সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়, কিন্তু একটা সরকার যখন দুর্বল হয়, একটা সুনির্দিষ্ট এজেন্ডা মাফিক সরকার হয়, যেমন ধরুন কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা যাই বলি, এই ধরনের সরকারের হাতে তো অনেক কিছু পাওয়ার এক্সারসাইজ করার মতো ক্ষমতাও থাকে না। এটা খুবই দুর্বল সরকার। হ্যাঁ, এই সরকার খুবই দুর্বল সরকার। এই সরকার আসলে মানে অযোগ্য লোকগুলোতে ভরা, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়গুলোতে কি হচ্ছে দেখছেন না, যে বুয়েটের স্টুডেন্টদের ব্যাপারে কি হচ্ছে দেখছেন না। বুয়েটের স্টুডেন্টরা সাধারণত কিন্তু মাঠে নামে না, আন্দোলন করে না, ঠিক আছে। এখন একজন বুয়েটের স্টুডেন্ট সে যখন মাঠে নামছে, আপনি তাকে কিভাবে ম্যানেজ করবেন, তার ভাষা, তার যে দাবি দেওয়ার ক্ষেত্রে, তার চাওয়া পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আপনি এটাকে কিভাবে ডিল করবেন, সেরকম যোগ্যতা সম্পন্ন কি বলে যে বা অভিজ্ঞতা সম্পন্ন বা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন, ক্যাম্পাসের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কিত যে জ্ঞান তো তাদের নাই। ফলে তারা বুয়েটের ছাত্রদের উপর হামলা করছে। তো যারা বুয়েটের একদম এত মেধাবী স্টুডেন্টদেরকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না, বুঝতে পারছে না বা বুঝতে পারছে না, কি করছে, লাড়বেড়া করছে, সাউন্ড গ্রেনেড মারছে, ঠিক আছে, আশ্চর্য, ঠিক আছে। এগুলো তো ওই সে বিএনপির আমলেও তো সে কাজটা বিএনপিও করে নাই। আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ তো সবসময় সন্ত্রাস করছে, কিন্তু বিএনপির ওই সময়ে দেখেন আপনি শনিবারের সময় যে পুলিশ কিন্তু এরকম আন্দোলনে পরে পরবর্তীতে গুলি চালায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর এত বিষয় না, খুব জটিল বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, যারা বুয়েটের এই যে একটা ছোট্ট আন্দোলন, আমি ছোট্ট আন্দোলনে বলবো, তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে যেটা যৌক্তিক সেটাকে মেনে নিয়ে যে কার্যকর পদক্ষেপ নেওয়া তাদের জন্য খুব সহজ ছিল। সরকার কিন্তু তালগুলো ফাঁকায় ফেলছে। তো এই অবস্থায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, ডাকসু ইলেকশন যে কিভাবে হ্যান্ডেল করবে আমার মাথায় তো ধরছে না। এখন সেনাবাহিনী যদি না থাকে সেক্ষেত্রে একটি আশঙ্কা থাকে কিনা, শিক্ষার্থীদের কি ওই আস্থার জায়গাটা তৈরি হবে, বা একটা ভীতি, যদি ধরেন ভোট গণনার সময় একটা পরিবেশ যদি ভিন্ন দিকে মোড় নিতে চায়, তখন এই পুলিশের উপর আপনি ভরসা করে আপনি কি একটা নির্বাচনের আস্থা রাখতে পারেন? মানে এখন যে পরিস্থিতি পুলিশের, যেভাবেই হোক না কেন, সরকার কন্ট্রোল করতে পারেনি বা তাদেরকে আস্থায় আনতে পারেনি, যাই বলি না কেন, কিন্তু এই সরকারের আওতায় আসলে সেটি কি আস্থা রাখা সম্ভব? যদি সরকার যদি মনে করে, সরকার যদি চায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে একদম নিরপেক্ষ জায়গা থেকে করতে দেব, তাহলে সম্ভব, পুলিশ দিয়ে সম্ভব, আর্মি ছাড়াই সম্ভব। আর্মি ছাড়া সম্ভব। আর্মি আসলে আরো কোনো বড় সংকট তৈরি হচ্ছে কিনা সেটা তো বিবেচনা নিতে হবে। 111 হয়েছে না, 111 থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না, ঠিক আছে। তো এই বিষয়টা আমি খুবই গুরুত্ব দেব যে সেনাবাহিনী কেন, সেনাবাহিনী যাতে আর কোনো তর্কের মধ্যে না পড়ে, সেনাবাহিনী যাতে আর কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য এখানে সেনাবাহিনীর উপস্থিতি কাম্য না। এখানে ছাত্রদল, শিবির, এনসিপি তাদের বক্তব্যটা কি? ছাত্রদল, শিবির এবং বাকসাস এদের বক্তব্যটা কি? তারা কি সেনাবাহিনী চাচ্ছে? আমি ওই দিনের মিটিংয়ে ছিলাম না। সেনাবাহিনীর বিষয়ে যে আলোচনাটা হয়, আমার মনে হয় কিছু কিছু ছাত্র সংগঠন বা দাবি উত্থাপন করেছে, হয়তো এটা দ্বিমত পোষণ করেছে বা করতে পারে। অনেকে দ্বিমত পোষণ করেছে, আর্মি চাচ্ছে না। হ্যাঁ, আমি তাদের সাথে একমত, কারণ আমি চাই না বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবে আর বিতর্কিত হোক, শিক্ষার্থীদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হোক। হ্যাঁ, যাই হোক, এখন নির্বাচন তো চলে আসছে। এই যে 19 তারিখ ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচন করবে তাদের ডাকসুর প্যানেল বলতে ডাকসুর প্রতিনিধিদের। ডাকসু নির্বাচন হবে, ডাকসুর নির্বাচনের প্রতিনিধি যারা বিজয়ী হয়ে আসবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেসব সংকট রয়েছে সেই সংকট সমাধান করবেন। এই স্বপ্ন কিন্তু অনেক পুরনো। 90-তে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে তারপরে আসলে 2019 সালে যে ডাকসু নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে, অবশ্যই বিতর্ক আছে, সেটা আপনিও মানেন এবং জানেন।
সবকিছু মিলিয়ে আসলে ওই রকম একটা দানব সরকারের আওতায় আসলে দাবি দেওয়া গুলো পূরণ করা সম্ভব হয় না। বিভিন্ন অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে তখন আন্দোলন করেছেন, এটাগুলো আমরা দেখেছি একজন ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে। সুতরাং এখন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে আসলে সেই শিক্ষার্থীদের যে স্বপ্ন পূরণের, আপনি কতটা বিশ্বাস করেন যে আসলে স্বপ্ন পূরণ হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডাকসু। এবং ডাকসুর নির্বাচনের মধ্য দিয়ে যে এটার যদি ধারাবাহিকতা থাকে, এই যে এবার হলো আবার যদি 20 বছর পর হয় তাহলে তো এটা অর্থ নাই, তাহলে হলো না। যেমন আমরা নূরকে বানিয়েছি, নূরকে ছাত্র শিক্ষার্থীরা ভোট দিয়ে বানিয়েছে, তো নূর কি করতে পেরেছে? একজন নূর সেখানে কি করতে পেরেছে? কিছুই করতে পারেনি। তো যদি এই ডাকসু নির্বাচন এবারে নির্বাচনের মধ্য দিয়ে যদি ধারাবাহিকতা রক্ষা করা যায়, তাহলে এখান থেকে যে নেতৃত্ব সৃষ্টি হবে বা নেতৃত্ব আসবে, সেটা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে নেতৃত্বের যে সংকট চলছে, সেই সংকটের সমাধান তারা করতে পারবে। এটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে পারবে। আর যদি একটা ডাকসু ইলেকশন হলো আর 20 বছর পর হলো না, আর 3 বছর হলো না, 5 বছর হলো না, 10 বছর হলো না, তাহলে এই ডাকসু নির্বাচনও ফলপ্রসূ হবে না যদি ওইরকম হয়ে থাকে। তো আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের সাধারণ জনগণকে আহ্বান জানাবো যে, এবং সরকারকে আহ্বান জানাবো যে ডাকসু নির্বাচনের একটা ধারাবাহিকতা দরকার। এবং শুধু ডাকসু নয়, চাকসু, রাকসু, চবাকসু, ডাবেকসু যত আছে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে তরুণ নেতৃত্ব সৃষ্টির জন্য নির্বাচনটা খুবই জরুরি। সব জায়গায় ইলেকশনটা হওয়া গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের রাজনৈতিক বড় দলগুলোতে বা মাঝারি দলগুলোতে বা ছোট দলগুলোতে নেতৃত্বের মারাত্মক সংকট চলছে। 18 কোটি মানুষ, নেতৃত্ব দেওয়ার কিন্তু তেমন যোগ্যতা সম্পন্ন লোক আমরা তৈরি করতে পারিনি, আমরা বন্ধ করে রেখেছি। আমরা একটা কি বলে যে মুখ বন্ধ করে দেওয়ার একটা যে প্রক্রিয়াগুলো হয়, বন্ধ করে দিলাম, এখানে আর কেউ বের হবে না। এখন যেহেতু ছুটেছে, এটা যাতে কন্টিনিউ হয়, তাহলে নেতৃত্বের সংকট যে জাতীয় রাজনীতিতে, যুব রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে চলছে, সেটা মোকাবেলা করা সম্ভব। এবং ভালো নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে দেশটাকে আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। অবশ্যই সেই প্রত্যাশা আমাদেরও। আপনি একেবারে ছোট্ট করে বলবেন, নির্বাচনে আপনার প্রার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা জড়িত, কমিশন বলি, রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং অফিস কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী এবং ভোটার, এদের উদ্দেশ্যে আপনি একটি আহ্বান রাখবেন ছোট্ট করে 2-1 মিনিটের মধ্যে। নির্বাচন কমিশনার যারা আছেন বা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আহ্বান করব যে আপনারা এমন নির্বাচন করবেন না যে নির্বাচন আপনাদের শিক্ষকতার মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। এমন একটা নির্বাচন উপহার দেন যে মানুষ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, সারা দেশের মানুষের মডেল হিসেবে আপনারা সামনে আসবেন। সেরকম একটা নিরপেক্ষ নির্বাচন আপনাদের কাছ থেকে আশা করছি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা বা ডাকসু নির্বাচনে ভোট দেয়া, প্রার্থিতা হওয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা কি করবেন। সেটা ইলেকশন হলে, ইলেকশনের মধ্যে দিয়ে নেতৃত্ব আসলে, বা ইলেকশনের বাইরে যে অবস্থাটা আছে, সে অবস্থান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা কি করবেন। আমি হলে যেটা করতাম বা আমি হলে যেটা করব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে শিক্ষার র্যাঙ্কিংয়ে নাম নাই, এখন নাই, একদম নাই হয়ে গেছে। বহু আগে থেকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু হ্যাঁ, পাকিস্তানকে আমরা লাস্ট রিপোর্টে দেখেছি যে পাকিস্তানের অনেক ভালো অবস্থান, যেটা অনেক পিছনে ছিল। জি,
এবং ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। ভারত আগে থেকে ছিল। এমনকি আমরা আমাদের এই দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার এক বিশ্ববিদ্যালয়ের নাম আছে, পাশাপাশি আরো কয়েকটি আমার এই মুহূর্তে মনে নেই, অনেক বিশ্ববিদ্যালয়ের নাম আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 100-র মধ্যে ছিল একটা সময়, 500 পরে গেছে গা, এখন নামই নেই, নামই নেই, র্যাঙ্কিং এর মূল তালিকায় নাম নেই। এটার জন্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টোটাল প্রশাসন, রাজনৈতিক দলগুলো সবাই দায়ী। ঠিক আছে, তো আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে প্রত্যেকটা বিভাগ যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, উন্নত বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, সেটার সাথে তাল মিলিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা। এটা যদি করতে পারি আমরা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশ তার একটা সোনালী যুগ রচনা করতে পারবে ভবিষ্যতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের ভিওডি বাংলা স্টুডিওতে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিওডি টেলিভিশনকে আমি খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। আবু তৈয়ব একজন ভিপি প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ডাকসু নির্বাচনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভিপি প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। তিনি চান দেশে একটি ইতিবাচক পরিবর্তন হোক, আর সেই পরিবর্তনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সূচনা করতে চান, যে এখান থেকে যদি একটা সূচনা হয় পরিবর্তনের, তাহলে ভবিষ্যতে এই পরিবর্তনটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং একসময় বাংলাদেশের একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে। তা আমাদের সবারই এই একই প্রত্যাশা, পরিবর্তন কে না চায়, আর সেই পরিবর্তন যদি হয় দেশ, মানুষ এবং জনগণের কল্যাণে, সেই পরিবর্তন তো আমরা সবাই চাইব। তো আবু তৈয়বের এই চাওয়া প্রত্যাশা পূরণ হবে, সেটির প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাইকে।